মহানবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ চালাবে বিএনপি, বলেছেন তারেক রহমান। একটি দল ধর্মের নামে মানুষ ঠকাচ্ছে, অভিযোগ তার। নতুন ফ্যাসিবাদ জন্মালে পরিণতি হবে 5 আগস্টের মতো, হুঁশিয়ারি দিলেন ডক্টর শফিক। বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় নাহিদের। এবারে নির্বাচনে কোটিপতি 891 প্রার্থী, শতকোটি 27 জন। হলফনামায় অনেকেরই তথ্য গোপন, টিআইবির প্রতিবেদন। নির্বাচনে 4 দিনের ছুটি, আন্দোলনকারী 7 কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সিলেটে জনসভার মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির নির্বাচনী প্রচারণা। এতে ধানের শীষের পক্ষে ভোট চান দলের চেয়ারম্যান তারেক রহমান। বলেন, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। অভিযোগ করেন, একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করলেও ধানের শীষে ভোটের মাধ্যমে তা মোকাবেলা করবে জনগণ। তারেক রহমান বলেন, একটি দল নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে কতটা ঠকাবে তা বোঝাই যায়। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান, ক্যামেরায় জাহাঙ্গীর আলম। সিলেট পূর্ণভূমি, অলিয়া উলিয়াদের শহর, যে শহর থেকে নির্বাচনী প্রচার শুরু করলো বিএনপি। নেতৃত্বে দলটির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যখন তারেক রহমান আসলেন, তখন তিল ধারণের ঠাঁই নেই সেখানে। মানুষ আর মানুষ, রং বেরঙের পতাকা আর বাহারি সাজে আসা নেতা কর্মীদের উপস্থিতি নির্বাচনী আমেজ এনে দেয় সমাবেশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম খুন করেছিল, উন্নয়নের নামে মানুষের সম্পদ লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমিন আমিন নির্বাচন, রাতের ভোট, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগও ছিল তারেক রহমানের বক্তব্যে। আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নিয়ে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করে। আপনারা প্রতিহত করতে আমরা বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারেক রহমান। দেশের অবস্থার পরিবর্তনে, কৃষকদের উন্নয়ন, খাল খনন সহ মানুষকে স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা জানান তারেক রহমান। করেন বেশ কিছু অভিযোগও। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে? হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে,
যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে বিএনপি, এমনটাও জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। তারেক রহমানকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন এসব জনসভায়। তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সবার সেই বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিকান্দার রহমান, বাংলা ভিশন। সিলেট থেকে ফেরার পথে বিভিন্ন জনসভায় তারেক রহমান জনগণের ভাগ্য বদলে দিতে ধানের শীষে ভোট চেয়েছেন। তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে দেশ দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক ইনসাফের সরকার প্রতিষ্ঠা হবে। দেশ পুনর্গঠনে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট থেকে ঢাকার পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। মৌলভীবাজারের শেরপুরে আইনপুর খেলার মাঠে সমাবেশে তারেক রহমান বলেন, দেশ বাঁচাতে হলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। জানান, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের সূচনা করতে চায় বিএনপি। যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেক মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই। যখনই দেশে ধানের শীষের সরকার ছিল তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল তখনই আমরা দেখেছি নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয়। যখনই ধানের শীষের সরকার ছিল আমরা দেখেছি কৃষক ভাইদের 5,000 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করে দেওয়া হয়। এরপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জনসভায় যোগ দেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান বলেন, দুর্নীতি নির্মূল সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন হতে পারে এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্রাপাড়া খেলার মাঠে তারেক রহমান বলেন, আগামী 12 ফেব্রুয়ারি দেশের মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের দিন। যেখানে সঠিক মার্কা, সেই সঠিক মার্কায় সিল মারতে হবে। পরে ভৈরবে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, ভোট নিয়ে এখনো ষড়যন্ত্র চলমান। গত 15 বছর যেমন আমিন নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয় নাই। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। পত্রিকার খবরে এসেছে এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি, শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না। এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জনসভায় যোগ দেওয়ার কথা থাকলেও রাত 2:15 নরসিংদীতে পৌঁছান তারেক রহমান। পরে জনসভায় যোগ দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন তিনি। বলেন, মানুষ পরিবর্তন চায়। এই আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই যে নিজের ইচ্ছা মতন, নিজের চিন্তা মতন যে ভোট দিবে, এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে বা জুলাই যুদ্ধ রয়েছে, তারা সেই ত্যাগটা স্বীকার করেছিল। আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, হাজার হাজার মানুষ, একটা জায়গায় 1 মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল, শুধু মানুষ শুধু দাঁড়াচ্ছে, আমাকে দাঁড় করাচ্ছে, কথা বলতে যাচ্ছে। কেন? এই সব মানুষকে একটি পরিবর্তন চায়। সবশেষে রূপগঞ্জের জনসভায় বক্তব্য দিয়ে শুক্রবার ভোরে ঢাকায় ফেরেন তারেক রহমান। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংসদ সদস্য পদে জয়ী হলে অতীতের মতো ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। এদিকে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণায় প্রথম দিনেই ঢাকার অন্যান্য আসনেও ব্যাপক গণসংযোগ করে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। দিচ্ছেন নানা আশ্বাসও। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকালে শাহজাহানপুরে বাবা মায়ের কবর জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এরপর নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। শান্তিবাগে উঠান বৈঠক করেন। এরপর শাহজাহানপুর, ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা করেন বিএনপির এই প্রার্থী। ভোট চান ধানের শীষে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল্লাহর রহমতে জয়লাভ করব। আমি ভয় পাচ্ছি there is a chance of election engineering. আমি খুব ভয় পাচ্ছি এটা। আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু বাস্তবতা হলেই সরকারের একটা অংশ, সবাইকে বলবো না, তারা বিশেষ কিছু প্রার্থীকে, বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করবে। ঢাকা ৬ আসনের কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডের বাটার মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। এরপর ভিক্টোরিয়া পার্ক, নর্থ ব্রুক হল রোড হয়ে বাংলাবাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির এই তরুণ নেতা। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে, আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে, আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায় অত্যন্ত সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। ঢাকা ১৭ আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ১২ তারিখের নির্বাচনে আপনারা ভোট সেন্টারে যাবেন এবং ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে ভোট দিয়ে আপনারা এই ভোটে যাতে দেশে গণতন্ত্র ফিরে আসে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসে, সেই জন্য আপনারা ভোট প্রয়োগ করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মিরপুর ১০ নম্বরের সি ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন। আমি পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনার বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে এবং সেই পরিকল্পনার জন্য আমার এই লিফলেট, এখানে আমার স্থানীয়ভাবে আমার এই ঢাকা ১৬ আসনকে কেন্দ্র করে যে ইশতেহার আমি তৈরি করেছি এবং প্রত্যেকটি পরিকল্পনা আমি আমার এলাকার সাধারণ মানুষের সাথে আলোচনা করেছি। ঢাকা ১১ আসনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। জুলাই শহীদদের সঙ্গে নিয়ে আগামী ঢাকা ১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দেন তিনি। এদিকে প্রথম দিনেই গণসংযোগ শুরু করেছেন ঢাকা ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এলাকার উন্নয়নে এবং সন্ত্রাস মুক্ত এলাকা গঠনে ধানের শীষে ভোট চান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নতুন পোশাকে ফ্যাসিবাদ ও ভোট ডাকাতরা ফিরে আসতে চাইলে ৫ আগস্টের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে নিজ আসনে নির্বাচনী প্রচারণার জনসভায় এই কথা বলেন তিনি। আর সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ব্যর্থ হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। ভোটের মাঠে সরব উপস্থিতিতে নিজেদের অবস্থান জানান দিল জামাত ইসলামী। মিরপুরে নিজ নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনসভায় জামাত আমিরের সাথে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগ প্রয়োজন। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে, আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ ভিন্ন পোশাকে আমাদের সামনে এলে 5 আগস্টের মতোই একই পরিণতি ভোগ করতে হবে। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল, সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি। ঘুরে ধরে রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখী আছে, এই জন্য জনগণ গণভোটে হ্যাঁ বলবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াত ইসলামী চাঁদা নেবে না, কাউকে চাঁদা নিতে দিবে না। সব সহ্য করব, মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না। ক্ষমতায় গেলে ধর্মবর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা ইতিবাচকভাবে চালাতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা 17 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী চটকদার বক্তব্য দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। রাজনৈতিক দলকে আহ্বান জানান যেন ইতিবাচকভাবে প্রত্যেকে চারটা ক্যাম্পেইন করে। এখানে আইডি নেওয়া, ফোন নাম্বার নেওয়া, বিকাশ নাম্বার নেওয়া, এটি কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। আমরা দেখেছি যে ঢাকা 17 আসনের যিনি প্রার্থী, তিনি বেশ কিছু চটকদার কথা বলছেন, মুখরোচক কথা বলছেন। হয়তো মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য এটা কোনো একটা ব্যক্তিগত রাজনৈতিক কৌশল হতে পারে। সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না, এই ধরনের কথা যেগুলো ইতিমধ্যে ভাইরাল হচ্ছে। 3 নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ 3 নেতার কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতারা। এর মধ্য দিয়ে দলটির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো। এরপর কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি বরাবরই সোচ্চার, ভবিষ্যতেও সোচ্চার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অভিযোগ করেন, একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে নির্বাচন কমিশন। নির্বাচনে জয়ী হলে 10 দলীয় জোট সরকার গঠন করবে বলেও জানান তিনি। এদিন এনসিপির প্রচারণায় 3 নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয়। বিভিন্ন আনাচে কানাচে যে মাফিয়া গোষ্ঠী কাজ করে, যে চাঁদাবাজ সন্ত্রাস গোষ্ঠী কাজ করে, তাদেরকে নির্মূল করাই নাসিরউদ্দিন পাটোয়ারির প্রধানতম এজেন্ডা। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ড এই ঢাকা হাটে হয়েছেন। তিনি এই ঢাকা হাটে স্বতন্ত্রভাবে লড়াই করেছিলেন, কোনো দল ছাড়া, কোনো কর্মী ছাড়া। উনি আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে একাই সাহস করে দাঁড়িয়ে গিয়েছিলেন গণতন্ত্রের পক্ষে। আমরা সেই শরীফ ওসমান হাদি ভাইকে আজকে স্মরণ করছি, ধারণ করছি, এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবি এই ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির অন্যতম এজেন্ডা। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অনেকেই প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কেউ কেউ বিদেশে কেনা সম্পদের সঠিক তথ্য দেয়নি বলেও জানান তিনি। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন টিআইবি নির্বাহী পরিচালক। তিনি বলেন, 2 প্রার্থীর ব্রিটিশ নাগরিকত্ব থাকলেও তারা নির্বাচনী হলফনামায় তা উল্লেখ করেননি। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও নির্বাচন কমিশনকে জানাবে টিআইবি। তিনি আগে অভিযোগ করেন, অর্থ, পেশিশক্তি ও ধর্মের কাছে রাজনীতি জিম্মি। শীর্ষ ঋণগ্রস্ত 10 জন প্রার্থীর মধ্যে 9 জনই বিএনপির জানিয়ে বলা হয়েছে মোট প্রার্থীর 891 জন কোটিপতি। বলা হয় প্রায় 59.5% বিএনপির প্রার্থী ঋণগ্রস্ত।
আমাদের রাজনীতিতে অর্থ, পেশি এবং ধর্ম এই তিনটে একসাথে একাকার হওয়ার কারণে সুস্থ রাজনীতি কিন্তু এক ধরনের জিম্মিতসার দিকে যাচ্ছে। ক্রমাগতভাবে সুস্থ রাজনীতি, রাজনৈতিক স্পেস বা রাজনৈতিক অঙ্গন থেকে কোন ঠাসা হচ্ছে, আর অসুস্থ রাজনীতির ধারক বাহক তুলনামূলকভাবে স্পেসটা বা অঙ্গনটা, রাজনীতির অঙ্গনটা দখল করে নিচ্ছে। নির্বাচনের আগের দিন সহ সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্বাচনের সময় ছুটি থাকছে টানা 4 দিন। শিল্পাঞ্চলের শ্রমিকরাও ছুটি পাবেন 2 দিন। এছাড়াও ঢাকার 7 কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা, সোহরাওয়ার্দী, কবি নজরুল, বাংলা কলেজ ও তিতুমির কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। তবে কলেজগুলোর নিজস্ব পরিচয় যেন অক্ষুণ্ণ থাকে, তেমনি অবকাঠামো, স্থাবর অস্থাবর সম্পত্তির উপরও কলেজের অধিকার অক্ষুণ্ণ থাকবে। এসএসসি, এইচএসসি ফলাফল ও ভর্তি পরীক্ষার ভিত্তিতে মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তির সুযোগ থাকবে। অধ্যাদেশে আবাসিক হল, ছাত্র, সহপাঠী, ক্রমিক সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই কার্যক্রমের বিধান রাখা হয়েছে। শিক্ষার মান গবেষণা নিশ্চিতে ইউজিসির অধীনেই থাকবে এই নতুন বিশ্ববিদ্যালয়। এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশেরও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 12 ফেব্রুয়ারি ভোটে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অপশাসনের জবাব দেবেন ভোটাররা। নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য, আইসিসি বাংলাদেশের সাথে সুবিচার করেনি। খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়, সরকারের বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে এখনও শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মনির হোসেন খানের রিপোর্ট। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এরপর জলঘোলা হয়েছে অনেক। বুধবার আইসিসি বোর্ড মিটিংয়ে ভোটাভুটিতেও বাংলাদেশের দাবি গুরুত্ব পায়নি। আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বিরূপ পরিস্থিতিতে ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। জানিয়ে দিয়েছেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতি আগে যা ছিল এখনও তাই আছে, তাই বাংলাদেশও ভারতে না যাওয়ার আগের সিদ্ধান্তে অটল। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা, কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে। ক্রিকেটারদের সাথে আলোচনা করলেও তাদের অভিমত প্রকাশ করেনি যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানালেন, যে সিদ্ধান্ত এসেছে পুরোটাই সরকারের। আমি প্রথমেই বলেছি, ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনও বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি। বাংলাদেশ খেলতে না যাওয়া ভারতের ব্যর্থতা, দাবি বুলবুলের। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি পথ আছে আইসিসিকে বলা। 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। বিশ্বকাপ না খেলে বাংলাদেশের কতটা ক্ষতি হয়েছে তা না ভেবে নিরাপত্তা আশঙ্কায় সম্ভাব্য ক্ষতির হাত থেকে কতটা রক্ষা পেয়েছে তা নিয়ে ভাবার পরামর্শ দেন আসিফ নজরুল। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মহানবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ চালাবে বিএনপি, বলেছেন তারেক রহমান। একটি দল ধর্মের নামে মানুষ ঠকাচ্ছে, অভিযোগ তার। নতুন ফ্যাসিবাদ জন্মালে পরিণতি হবে 5 আগস্টের মতো, হুঁশিয়ারি দিলেন ডক্টর শফিক। বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় নাহিদের। এবারে নির্বাচনে কোটিপতি 891 প্রার্থী, 100 কোটি 27 জন। হলফনামায় অনেকেরই তথ্য গোপন, টিআইবির প্রতিবেদন।
নির্বাচনে 4 দিনের ছুটি, আন্দোলনকারী 7 কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।